আজকের এই ছোট্ট অনুষ্ঠানে কিন্তু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ভারতবর্ষের স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে সারা দেশ জুড়ে বিভিন্ন ক্রিয়াকর্ম চলছে। তার মধ্যে কলকাতার ICCMR এই যে আয়োজন, এটা একটা গুরুত্বপূর্ণ আয়োজন। হয়তো এর প্রচার প্রসার সেভাবে হয়নি, কিন্তু এর গভীরতা যথেষ্টই আছে। আর তাতে আমাকে আমন্ত্রণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। সম্মানীয় অতিথিদের মধ্যে মাননীয় মাস্টারমশাই পদ্মভূষণ বিজেতা মাসুম আক্তার এবং অন্যান্য বিশিষ্ট নাগরিক তথা মিডিয়ার বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি কালকেই আমন্ত্রণ পেয়েছি এই অনুষ্ঠানে, সেজন্য এর উপযোগিতা গভীরতা আমার যথেষ্ট জানা নেই, কিন্তু যেহেতু অমৃত মহোৎসবকে কেন্দ্র করে সমস্ত আয়োজন, তো আমাদের তাতে অবশ্যই অংশগ্রহণ করা উচিত বলে আমি এসেছি সবার সাথে দেখা করার জন্য। ভারতবর্ষের প্রায় 1000 বছরের স্বাধীনতার পরে বহু বলিদান এবং ত্যাগের ফলে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এবং আরও দুঃখের বিষয়, আমরা আমাদের বুকের উপরে পাথর রেখে ভারত মায়ের বিভাজনকে চোখের জলে মেনে নিয়েছিলাম এই জন্য যে সমস্যার ভিতর দিয়ে কয়েকশো বছর আমরা এগিয়েছি, আমাদের অস্তিত্বই প্রায় সংকটে পড়ে গেছিল, অস্তিত্ব শেষ হয়ে যেতে চলেছিল। তার থেকে কমপক্ষে আমরা মুক্তি পাব। এবং সাম্প্রদায়িক রাজনীতি এবং সাম্প্রদায়িক হিংসা যা আমাদের সমাজের অগ্রগতিকে আটকে দিয়েছে, স্বাধীনতা আন্দোলনকে পর্যন্ত মন্দীভূত করেছে, তার থেকে আমরা মুক্তি পাবো সে আশা করে আমাদের পূর্বপুরুষরা পার্টিশনকে মেনে নিয়েছিলেন। তাহলে ভারতবর্ষের কোনো দেশপ্রেমিক ব্যক্তি দেশের বিভাজন চায়নি, কিন্তু রাজনীতির ধারা এমন চলতে থাকে, শেষ পর্যন্ত সেটা অসম্ভবই হয় এবং সবাইকে মেনে নিতে হয়। খালি মেনে নেওয়াতে এই সমস্যার সমাধান হয়নি। যেমন হিংসার মাধ্যমে দেশ বিভাজনের দাবি করা হয়েছিল, কান মে বিড়ি মুঁহ মে পান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান চলেছিল, এবং হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে, মহিলাদের সম্মানের বিনিময়ে শেষ পর্যন্ত স্বাধীনতা দেশভাগ অবশ্যম্ভাবী হয়ে যায়। এবং স্বাধীনতার আগে দেশভাগকে মানতে হয়। রাজনৈতিক পার্টিরাও স্লোগান দেন পাকিস্তান মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে, আর তারপর এটা বাধ্য করা হয়। যে নেতারা স্বাধীনতার জন্য লড়াই করছিলেন তারা কন্ডিশন হিসাবে দেশ বিভাজনকে মেনে নেন, তা নাহলে স্বাধীনতা আসবে না। তাদের কাছে ক্ষমতাটাই তখন গুরুত্বপূর্ণ হয়ে যায় স্বাধীনতা পরে। ফলেতে যে অবৈজ্ঞানিকভাবে, অভৌগোলিকভাবে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সমস্তকে জলাঞ্জলি দিয়ে বাংলার সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করে এক প্রকার লোভে ভয় মেনে নেন আমাদের নেতারা এই পার্টিশনকে। তার পরিণাম হয় আগে যা হিংসা হয় তারপরে আরো বেশি হিংসা হয়, এবং সেই হিংসার যে বিস্তার ব্যাপক হয়। এবং সেই হিংসা এবং সেই যে বিভাজন এবং সাম্প্রদায়িক রাজনীতি আজকেও পশ্চিমবাংলায় সেটা অব্যাহত আছে, ভারতবর্ষেও আছে কম বেশি, কিন্তু যেহেতু পশ্চিমবাংলায় সংখ্যালঘু সংখ্যা বেশি, সেই রাজনীতিকে হাতিয়ার করে ক্ষমতায় আসার যে চক্রান্ত চলেছিল এবং এখনও চলছে, এবং তার দ্বারাই বাংলার রাজনীতি আর পরিচালিত হচ্ছে। গত বিধানসভা নির্বাচন হয়েছে 1.5 বছর আগে, সেই সময় এবং তার পরবর্তী হিংসা হয়েছে তার মধ্যে সাম্প্রদায়িকতা ছিল। এবং যেই পার্টিগুলি রাজনৈতিক স্বার্থে তখন রাজনীতিক বিভাজনকে মেনে নিয়েছিলেন, রাজনীতিক ক্ষমতার স্বার্থে, তাদের ডিএনএ যাদের মধ্যে আছে, সেই পার্টি এবং সেই নেতারা এখনও সেই বিভাজন এবং সেই ধরনের তোষণের রাজনীতি চালিয়ে যাচ্ছেন। ফলেতে কিছু মানুষকে তোষণ করে ভোটে জিতে যাওয়া সহজ হয় বলে উন্নয়নের দিকে কারো নজর নাই। ফলে যে বাংলার গৌরবময় অতীত এবং বর্তমান এবং অন্ধকারময় ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি, এটা খুব চিন্তাজনক। অতি সম্প্রতি পশ্চিমবাংলায় রাজনীতি নিয়ে যে আলোড়ন দেখা দিয়েছে, দুর্নীতি নিয়ে, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে বাংলার রাজনীতি দুর্নীতি দ্বারা, যেটা বাঙালি রাজনীতির, বাঙালি চরিত্রের বিপরীত। যেখানে তপস্বী, ত্যাগী, বিপ্লবী নেতাদের আমরা পেয়েছি গত 200 বছর ধরে ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে, আজ সবচেয়ে বেশি আর তার বিপরীত দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। বিপ্লব নাই, রাজনীতির নীতি নৈতিকতা নাই, কেবল তোষণ আর সুবিধা পাওয়ার যে রাজনীতি। ফলে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, জীবন পদ্ধতি সব কিছুকে প্রভাবিত করে ফেলেছে, কলুষিত করে ফেলেছে। এবং আজকের সকাল থেকে উঠে আমরা যেমন মিডিয়ায় চোখ রাখি,
প্রিন্টিং হোক বা ইলেকট্রনিক্স, সে মিডিয়াকেও গ্রাস করে নিয়েছে। আমি শুনেছি যে জেলাতে দুর্নীতি যত বেশি সেখানকার মিডিয়ার লোকেরা তত বেশি ধনী, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে মিডিয়ার সাধারণ কর্মীরা। তার মানে দুর্নীতি কতদূর ব্যাপ্ত হয়েছে এইখান থেকে বোঝা যায়। আর এর ফলস্বরূপ কেউ অন্নদাস হয়ে যাওয়ার ফলে, কেউ ভয়ে বা কেউ লোভে এই দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে মুখ খোলার সাহস হারিয়েছে। তার ফলে বাংলা আরও গড্ডালিকায় যাচ্ছে, আরও পেছন দিকে যাচ্ছে, আর অধঃপতনে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের সামনে অন্ধকার। বাঙালি জাতি হিসাবে একসময় আমরা আমাদের ধর্ম, সংস্কৃতি, পরম্পরা, রাজনীতি সব নিয়ে গর্ব করতাম। আজ গর্ব করার মতো প্রায় কিছুই নেই। খেলাধুলা, সিনেমা, যাত্রা, কবিতা, নাটক, সাহিত্যেও আমরা অগ্রগণ্য ছিলাম। বিশ্বের বিভিন্ন ভাষাতে, শুধু ভারত নয়, আমাদের সাহিত্য অনুবাদিত হয়েছে। আমাদের কবি, সাহিত্যিক, শিল্পীরা যেসব তাদের রচনা এবং তাদের যে সৃষ্টি আমাদেরকে দিয়ে গেছেন, তা বিশ্বের লোক এটাকে অনুকরণ করেছে এবং তাদের নিজের ভাষায় গর্বের সময় অনুবাদিত করে নিজের প্রজন্মকে শেখাবার চেষ্টা করেছে। দুর্ভাগ্যবশত সব দিক দিয়ে আজকে আমরা পিছিয়ে আছি। আমরা অন্যকে অনুকরণ করে নিজেকে ধন্য মনে করেছি। যদিও আধুনিক কালে কোনো বাঙালি কোনো সম্মান পেয়েছেন বিশ্বে, সেও বাংলার কোনো যোগদান নাই। নোবেল প্রাইজ পেলেও বিদেশ থেকে পেয়েছেন, অন্য কোনো পুরস্কার পেলেও বাংলার বাইরে গিয়ে সেখানে সমর্থন পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন বলে সেখানে পৌঁছেছেন। এর একটা হতাশাময় দীনদৈন্যতার ভিতর দিয়ে আমরা এগোচ্ছি। এবং যারা এই দিকে সমাজকে নিয়ে যাচ্ছেন, যারা লোককে এই রাস্তায় চলতে বাধ্য করছেন, তারা খুব গর্বের সঙ্গে নিজেকে বাঙালি, বাঙালির নেতা, বাঙালির পথপ্রদর্শক হিসেবে দাবি করছেন, যাদের সঙ্গে বাঙালি জীবন, সংস্কৃতি, পরম্পরার কোনো সম্পর্কই নেই। সম্পূর্ণ বিপরীত ধারায় যাচ্ছেন, বিপরীত জীবনযাপন করছেন। একজন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাবে, এটা বাংলার লোক কোনোদিন ভাবেনি, সেটা আজকে হয়েছে। আর এটা খালি ছোট একজন মানুষ দুর্নীতি করেছেন তা নয়, সর্বোচ্চ স্তর থেকে নিচের স্তর প্রতি সাধারণ মানুষের মধ্যে এটা ব্যাপ্ত হয়ে গেছে। অন্যের কাছ থেকে ঘুষ নিয়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, ধন নিয়ে নেওয়া, সরকারি পয়সা লুট করাটা কোনো অপরাধ নয়। এটা গৌরব বা এটা একটা যোগ্যতা, ক্ষমতার পরিচয়। কে কত টাকা লুট করতে পারছে, কে কত দামি গাড়ি চড়ছে, অন্যের কাছ থেকে নিচ্ছে, অন্যকে অত্যাচার করছে, এটা একটা গৌরবের ব্যাপার হয়ে গেছে। এটা আমাদের বাংলা সংস্কৃতির পরিপন্থী। দুর্ভাগ্যের বিষয়, এই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ফলে পুরো বাঙালি জাতি, পশ্চিমবাংলার মানুষ আজকে হীনমন্যতায় জর্জরিত। শিক্ষাক্ষেত্র থেকে আমরা টিচারদের দেখতাম, তারা আমাদের আদর্শ শেখাতেন। টিচাররা হয়তো বিপ্লবী ছিলেন না, কিন্তু বিপ্লবী তৈরি করেছেন, বিপ্লবের মন্ত্র দিয়েছেন বিপ্লবী যুগে। আজকেও বহু বা প্রতিভাবান ব্যক্তি এই বাংলা থেকে, সে ইঞ্জিনিয়ারিং হোক বা কলা সাহিত্যে হোক বা বিজ্ঞানে হোক বা খেলাধুলায় বিভিন্ন জায়গায় যারা উন্নতি করেছেন, কোনো না কোনো শিক্ষক তার পিছনে ভালো যোগদান দিয়েছেন, তাকে আমরা সম্মান দিই। সেরকম মানুষের অভাব হয়ে যাচ্ছে। সেই যারা উদাহরণ তৈরি করতেন, আমাদের মেরুদণ্ড সোজা করে হাঁটার প্রশিক্ষণ দিতেন, তারাই আজকে নিজেরা অস্তিত্বের সংকটে ভুগছেন, তাদের মান সম্মান নাই। আমার সামনে একজন হেডমাস্টার মশাই বসে আছেন, আমার বন্ধু, তাকে বাংলা সরকারও সম্মান দিয়েছে, ভারত সরকারও সম্মান দিয়েছে। মাননীয় মাসুম আক্তার হেডমাস্টার মশাই, তিনি তার স্কুলেতে বন্দে মাতরম গাইছিলেন বলে কিছু লোক তার বিরোধিতা করে তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। এরকম দৃশ্য স্বাধীনতার আগেও আমরা দেখিনি, ইংরেজ আমলে, আজকে দেখতে হচ্ছে। তার মানে বুঝতে পারছি, একজন শিক্ষক তার ইচ্ছা মতো ছাত্রদের শিক্ষিত করা বা গড়ে তোলার যে স্বপ্ন, সেটা সাকার করার মতো পরিস্থিতি নেই, অনুকূলতা নেই। তার জন্য তাকে বিপন্ন হতে হচ্ছে। বাংলা এটা আমরা কল্পনা করিনি। ইংরেজের বিরুদ্ধেও আমরা লড়াই করেছিলাম, তখন সময় পিছনে দাঁড়িয়েছিল। আজকে সেই সময় নিজেকে বিপন্ন মনে করে নিজেকে দূরত্ব রাখছে। তো দুর্ভাগ্যের বিষয়, এই পতনটা পশ্চিমবাংলার ক্ষেত্রে খালি বাংলা নয়, সারা দেশের জন্য খুবই চিন্তার বিষয়। কারণ বাংলাই দেশকে অন্ধকারের রাস্তা দেখিয়েছে। যখন সারা দেশ খাওয়া পড়া, জীবনযাপন, বংশবিস্তারে ব্যস্ত, তখন বাংলার মানুষ জেগে উঠেছে। আর এখান থেকে বিভিন্ন ক্ষেত্রে মানুষরা রাস্তা দেখিয়ে অন্য রাজ্য থেকে অন্য দেশে গেছেন। চীন থেকে আরম্ভ করে মঙ্গোলিয়া, অন্যান্য রাষ্ট্রে এবং মধ্যপ্রাচ্যে পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা গিয়ে জ্ঞানের বার্তা নিয়ে গেছেন। এখান থেকে সমুদ্রের মাঝখানে ডিঙির মাধ্যমে বিদেশিরা এসে এখানকার জ্ঞানের আকর পুঁথি নিয়ে গেছেন নিজের সমাজকে শিক্ষিত করার জন্য। সেই বাংলা আজকে শিক্ষার জগতে সবচেয়ে বেশি দুর্নীতি
অযোগ্য লোকেরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, মাস্টারি করছেন, তাহলে পরবর্তী প্রজন্ম কোথায় যাবে? আরও দুঃখের বিষয়, যারা যোগ্য সম্মানীয়, যাদের মধ্যে যোগ্যতা আছে সমাজকে কিছু দেওয়ার, তারা আজকে অবহেলিত, তারা রাস্তার ধারে বসে আছে। এই জায়গায় আসতে গিয়ে অনেক বছর গেছে। মাঝখানে যে সমস্ত সরকার নেতারা ছিলেন তারা এর জন্য দায়ী, এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার আশু কোনো রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। চিন্তার বিষয়। তখনও মানুষ ত্যাগ করতেন, পরিশ্রম করতেন, কষ্ট করতেন, জেলে যেতে ভয় পেতেন না, কারণ সমাজের জন্য। আজ সমাজের জন্য ভাবাটা বাতুলতা হয়ে গেছে, পাগলামি হয়ে গেছে। সমাজের লোকেরা এটি হাসাহাসি করে। আমি জানি না এর পরিবর্তন কি, কিন্তু বাংলা যেমন যতবার পতিত হয়েছে ততবার উঠে দাঁড়িয়েছে, শুধু নয় সারা দেশকে তুলে দাঁড়িয়েছে। এর মধ্যে সেই যোগ্যতা, ক্ষমতা আছে, সেই প্রতিভা আছে, সেই বীজ আছে। আমরা আশা করব সমাজের ভিতর থেকে উত্থান হবে। রাজনীতিকে রাজনীতি দিয়ে ক্ষতবিক্ষত করা, এটা তো চলতেই থাকে। কিছু লোক লুট করেছে, শাসন তার প্রতিকারের জন্য কিছু ব্যবস্থা নিয়েছে, এটা চলতেই থাকে। কিন্তু আমার মনে হয় না এর দ্বারা সমাজের পরিবর্তন হয়। সমাজের ভিতর থেকে যতক্ষণ না তার আত্মশক্তি জাগ্রত হবে এবং এই অন্যায় অবিচারের প্রতিবাদ করবে, তার জন্য গণ আন্দোলন তুলে ধরবে, যোগ্য ব্যক্তিকে সামনে এসে, ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না, পরিত্রাণ হবে না। তার জন্য আমরা অপেক্ষা করছি। সাধারণ মানুষ চান পরিবর্তন হোক, অনেক শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি আছেন, তারাও চান পরিবর্তন হোক, সহায়তা করতে চান। হয়তো সেই সংখ্যাটা, সেই শক্তিটা যথেষ্ট নয় এই প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়ার জন্য। সেজন্য অপেক্ষা করতে হবে। আমাদের পরম্পরা, সংস্কৃতি, শিক্ষার মধ্যে সেই বীজ আছে, এটা বিশ্বাস রেখে আমাদের এগোতে হবে। আমরা তার মধ্যে আছি। সেই জন্য আজকে যার মাধ্যমে, শিল্পের মাধ্যমে, কলা, চিত্র বা অন্যান্য ললিত কলার মাধ্যমে এই যে ভাবনাকে জাগাবার যারা চেষ্টা করছেন এখনো মুষ্টিমেয় মানুষ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের সঙ্গে আমরা আছি, যতটা সম্ভব সহযোগিতা করব। কারণ মানুষের মধ্যে যে সূক্ষ্ম বৃত্তিগুলো আছে, তাই দ্বারা মানুষের প্রতিভাকে বিকশিত করা যায়। তাই বাংলায় সমস্ত দিক দিয়ে বহু যুগ ধরে মানুষ চেষ্টা করে এসেছেন কবিতা রচনা করা, সাহিত্য রচনা করা, এবং তাকে মঞ্চের মাধ্যমে, গায়নের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরম্পরা আমাদের দেশে আছে। গীত, অভিনয়, এটা একটা বড় মাধ্যম। পশ্চিমবাংলায় একসময় ব্রিটিশ আমলে থিয়েটারকে মাধ্যম করে এখানকার সমাজ জাগরণের চেষ্টা হয়েছে, স্বাধীনতার এবং স্বাভিমানের ভাবনা জাগাবার চেষ্টা হয়েছে। গিরিশ ঘোষের মাধ্যমে ঠাকুর রামকৃষ্ণ পন্থাকে আশীর্বাদ করেছেন এই কাজের জন্য, জাগরণ হয়ে পড়ে। তাতে সমাজের একেবারে পিছিয়ে থাকা অন্তর্জ শ্রেণীর যারা দেহজীবিনী, তারাও পর্যন্ত এগিয়ে এসেছেন, তাদেরকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এই জন্য যে এতে সমাজের জাগরণ হয়। আমি জানি না, সেই আজকে সিনেমার অবস্থা খারাপ, আমরা সেই কবিতায় দেখতে পাচ্ছি না। কবিতা হচ্ছে শাসকের কেবলমাত্র মনোরঞ্জনের জন্য বা তার গুণকীর্তনের জন্য, পুরস্কার লাভের জন্য কবিতা রচনা হয়ে যাচ্ছে, আর তাতে সমাজের কি ক্ষতি হয়েছে এটা না ভেবে। যাদেরকে মান্য মনে করতাম, যারা এই স্তরের মানুষ ছিলেন, যারা সমাজকে জাগ্রত করেছেন, নূতন চিন্তাভাবনা দিয়েছিলেন, তারাও আজকে মাথা নত করেছেন উৎকোচের জন্য বা অর্থের জন্য। সব চারিদিকে হতাশা। তার মধ্যে কিছু মানুষ বিভিন্ন ক্ষেত্রে, সব জায়গায় আছে, আমরা দেখি তাদেরকে চেষ্টা করেন তাদের মতো, তারা অত্যাচারিত হন, অপমানিত হন, তা সত্ত্বেও সমাজের স্বার্থে তাদের চেষ্টা অব্যাহত থাকে। এখানেও সেরকম কিছু ইতিহাসকে তুলে ধরার চেষ্টা হয়েছে, যে হাজার বছরের পরাধীনতা বা গত 200 বছরের ইংরেজ রাজত্বের যে পরাধীনতা, যেটা আধুনিক ইতিহাসে আমরা কিছু পাই, তাকেও বিকৃত করার চেষ্টা হয়েছে বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বা জাগাবার চেষ্টা না হওয়ার জন্য আমাদের প্রজন্ম আজকে ভুলতে বসেছে। সেটাকে তুলে ধরার খুবই দরকার আছে। বিশেষ করে পশ্চিমবাংলা যেরকম ক্ষতবিক্ষত হয়েছে স্বাধীনতার আমলে, যে রক্ত আর প্রাণ গেছে, এখানে বড় বড় দাঙ্গা হয়েছে, মাতৃজাতির অবমাননা হয়েছে, পরবর্তী প্রজন্মকে বাঁচাবার জন্য লোকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, বাংলা ছেড়ে পালিয়ে গেছে, শিক্ষা সংস্কৃতি ভুলে গেছে, মানুষ বেঁচে থাকার পুরো চেষ্টা করেছে। সেই সময়ের যে অবস্থা সমাজের, সেটা আজকে মানুষকে বোঝাবার দরকার, বিশেষ করে আজকের আমাদের প্রজন্ম, কারণ তারা ইতিহাসের বইতে সেটা পড়তে পায় না। এখানে নেতাজি বা ক্ষুদিরামের চ্যাপ্টারকে তুলে দিয়ে যেখানে নন্দীগ্রাম পড়ানো হয়, আজকের অত্যাচারী শাসকের সম্বন্ধে বা তার যারা দুর্নীতিগ্রস্ত মন্ত্রী নেতাদের নাম পড়ানো হয়, সেখান থেকে খুব বেশি কিছু আশা করা যায় না। সেই জন্য যখন সম্ভব হবে সরকার ইতিহাস পাল্টাবে, কিন্তু আমাদের সমাজের প্রয়াসে যারা সদিচ্ছা নিয়ে কাজ করছেন, তাদের চেষ্টায়, ঐকান্তিক চেষ্টায় এই জিনিসটাকে তুলে ধরতে হবে।
সরকার থেকে যেটুকু সহযোগিতা পাওয়া যাবে সেটাকে নিয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রজন্ম বুঝুক, তার জন্য আধুনিক সমস্ত মাধ্যমকে কাজে লাগাতে হবে। তা নাহলে একসময় যেমন পৌরাণিক যুগের বহু জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি, পুঁথি আকারে ছিল, বিশ্বের অন্যান্য দেশ লুট করে নিয়ে গেছে, বা আমাদের অভ্যাসের অভাবের জন্য আজ তার থেকে বঞ্চিত সেই ভাষা ভুলে গেছি আমরা, ফলে সেই বিদ্যা ভুলে গেছি। তাকে নিয়ে আবার নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে। ঠিক বাংলা যে জন্য পশ্চিমবঙ্গ আজকে গর্বিত, আমরা বাঙালি, সেই বিপ্লবী ইতিহাস, সেই সময়ের নবজাগরণ, সেই ইতিহাসকে আমাদের সন্তানদের সামনে তুলে ধরতে হবে। তার জন্য এই যে মনোরঞ্জনের মাধ্যমে সিনেমা, গল্প, সাহিত্য, কবিতা, উপন্যাস, অভিনয় এবং চিত্রকলা ইত্যাদির মাধ্যমে চেষ্টা আমাদের করতেই হবে। তারই একটা চেষ্টা এখানে শুরু হয়েছে অমৃত মহোৎসবেতে। আমি আশা করবো যেমন অনেক ভালো ভালো চেষ্টা শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। দেশ 10-5 বছর আগে সেটা ভাবতেই পারতো না, আজকে ওটা বাস্তবে পরিণত হচ্ছে। এরকম বহু ঘটনা বিশ্ব দরবারে আমরা দেখতে পাচ্ছি, ভারতবর্ষেও দেখতে পেয়েছি। যেমন আর্থিক জগতে পরিবর্তন হচ্ছে, বিশ্ব মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, ভারত এগিয়ে চলেছে। রাজনীতিতে নতুন মূল্যবোধ এবং নতুন নতুন ঘটনা, নতুন নতুন ব্যক্তিত্ব আসছেন যারা নতুনভাবে মানুষের মনে আশার সঞ্চার করছেন। সেরকম বিজ্ঞানের ক্ষেত্রেও সমরাস্ত্র নির্মাণ থেকে আরম্ভ করে অর্থনীতিতে, বাংলার কৃষি থেকে আরম্ভ করে শিল্প, সব জায়গায় নতুন নতুন আমরা রেকর্ডকে স্পর্শ করছি। যে খাদি কিনে আমরা গর্ব করতাম, খাদিও স্বাধীনতা আন্দোলনের একটা বড় মাধ্যম ছিল, স্বাধীনতা আন্দোলনের একটা হাতিয়ার ছিল। গান্ধীজি নিজে তার জন্য চরকা কাটা শুরু করেছিলেন, সারা দেশে শুরু হয়ে গেছিল। সে খাদিকে এতদিন সরকারের হাতে ছেড়ে দেওয়ার জন্য যাওয়া হয়, আর 5টা ডিপার্টমেন্ট তারও শ্বাস কষ্ট চলছিল, মানে অন্তিম শ্বাস নিচ্ছিল। সেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি নিজে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে খাদিকে আজকে পুনর্জীবিত করেছেন। আজকের আধুনিক মানুষ, যুবকদের মধ্যে খাদি প্রচলিত হচ্ছে, পপুলার হচ্ছে, এবং গত 1 বছরে রেকর্ড পরিমাণ ব্যবসা হয়েছে। 1 লক্ষ কোটি টাকার খাদি এবারে ব্যবসা করেছে ভারতবর্ষে। খাদির বহু তাঁত এবং যারা এই তাঁতের সঙ্গে যুক্ত আমাদের এখানে শিল্পী আছেন, কারিগর আছেন, নদিয়াতে, হুগলিতে, মুর্শিদাবাদে, বহু জায়গায় আমি নিজে গেছি। তাদের খুব দুরবস্থা, তারা খেতে পান না, হ্যান্ডলুম মেশিনলুমের সঙ্গে পারছে না, সরকারি সহায়তা কমে গেছে, শুধু দাম বেড়ে গেছে ইত্যাদি জন্য। তো তারা আজকে বিশাল একটা লক্ষ লক্ষ লোকের জীবিকা, জীবনের যারা বাঁচবে এবং নিজেদেরকে আমরা স্বকীয় জিনিস ব্যবহার করে গর্বিত করব, তার একটা পরিবেশ তৈরি হচ্ছে। নতুন নতুন জায়গায় তার শোরুম তৈরি হচ্ছে। এরকম পুরনো এবং নতুন সব মিলিয়ে আমরা এগোচ্ছি। আমি দেখলাম রেলওয়ে নতুন নতুন আর প্রয়োগ করছে। 200 বগির একটা মালগাড়ি তৈরি করলেন, তারা নাম দিলেন অজগর। আবার গত সপ্তাহে সুপার বাসুকি নাম দিয়ে, বাসুকি নাগের নামে 300 বগির একটা ট্রেন মালগাড়ি চলেছে 6টা ইঞ্জিন নিয়ে, বিশ্ব দরবারে এটা রেকর্ড। এটা আমাদের দেশের মতো বড় দেশ, গরিব বলা যায়, রেল লাইন একটা বড় মাধ্যম আমাদের যোগাযোগের, তাতে নতুন নতুন উপক্রম যুক্ত হয় এবং কম খরচে বেশি পরিবহন সম্ভব হয়, আমাদের দেশের লাভ অর্থনীতি। সেটা রেলওয়ে করেছে। রেকর্ড রেল লাইন, মানে গত 8 বছরে আর প্রায় 30,000 কিলোমিটার ইলেকট্রিফিকেশন হয়েছে। তার আগে মাত্র 19,000 কিলোমিটার হয়েছিল এত বছরে। তো এরকম বহু যেগুলো উপযোগী, প্রয়োজনীয়, দেশকে যুক্ত করার জন্য, উন্নতি করার জন্য এই ধরনের বহু প্রয়োগ হয়েছে, চলছেও। মহাকাশ বিদ্যা থেকে আর অন্তরিক্ষ থেকে আরম্ভ করে সব জায়গায় ভারতবর্ষ তার নিজের উপস্থিতি রেখেছে। আধুনিক যে বিদ্যা বা যে শিক্ষা, কম্পিউটার, সফটওয়্যার, তাতেও আমরা যেমন সারা দুনিয়াতে অগ্রগণ্য আছি। আর সেরকম মহাকাশ বিদ্যায় রকেট থেকে, উপগ্রহ থেকে, সেখানেও উদাহরণ তৈরি করেছি। নতুন যে ড্রোন, যে টেকনোলজি এসেছে, যার দ্বারা বিশ্বের বহু দুর্গম জায়গায় পৌঁছে গিয়ে সমাজকে যুক্ত করা সফল হচ্ছে। আমরা দেখেছি আমাদের দেশেতে ভ্যাকসিন তৈরি করতে গিয়ে, ভ্যাকসিন পৌঁছে দিতে গিয়ে হিমালয়ের দুরন্ত জায়গায়, দুর্গম জায়গায় ড্রোন অনেক সহযোগিতা করেছে। দেশের মধ্যে যারা অন্তর্ঘাত করছেন বা বিদেশি যারা এখানে ঢুকে পড়ছে, তাদের উপরে বিশেষ করে দুর্গম সীমাবর্তী অঞ্চলে নজরদারি করার জন্য ড্রোনের বিশাল, সে ব্যাপারেও ভারতবর্ষ খুব জোরে এগিয়ে চলেছে। কয়েক বছরের মধ্যে হয়তো আমরা উদাহরণ তৈরি করব, নতুন টেকনোলজি, নতুন ব্যবহার নেই। বিশ্ব হয়তো আমাদের কাছে সেই টেকনোলজি নিতে আসবে, যন্ত্রাংশ নিতে আসবে। যেমন উপগ্রহ প্রক্ষেপণ করার জন্য আমাদের কাছে লোকেরা আসছে রকেট ভাড়া নিতে। এরকম নতুন নতুন দিগন্ত খুলে যাচ্ছে এই দেশের প্রতিভার দ্বারা। সেই প্রতিভাকে আরও বেশি যাতে আমরা তীক্ষ্ণ করতে পারি
ঘষে হয়েছে। চিরদিন আমাদের দেশে প্রতিভার অভাব হয়নি, দেশ তথা বিশ্বকে সেবা করেছে, প্রতিভা করছে আজকে নতুন নতুনভাবে। সম্মানের সঙ্গে আমাদের ভারতীয়রা বিভিন্ন জায়গায় কাজ করছেন, কিন্তু ভারতবর্ষে তাদের সম্মান আর সুযোগ ছিল না কাজ করার, সেইটার উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে। সেটা আমার মনে হয় যেমন দেশ এগোচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা যেন আমাদের ইতিহাসকে ভুলে না যাই, আমাদের পূর্বপুরুষদের বলিদান ত্যাগ তপস্যাকে যেন ভুলে না যাই। বিশ্বের বহু দেশ 2000 বছর ধরে ইহুদিরা তাদের ইতিহাসকে মনে রাখার জন্য নতুন নতুন উপক্রম, নতুন নতুন উৎসব, নেক্সট ইয়ার জেরুজালেম তারা শুরু করে নিজের 2000 বছর ধরে প্রজন্মের প্রজন্মকে মনে রেখেছিল যে তোমার উপরে তোমার শত্রুরা কি অত্যাচার করেছে, তোমার দেশকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তুমি যোগ্য, তুমি পারো তোমার দেশ নিতে। 2000 বছর পরে তারা দেশ পেয়েছে, শুধু নয় আর এমন একটা জায়গায় পেয়েছে চারিদিকে শত্রু বেষ্টিত, কিন্তু তারা নিজের স্বকীয়তা বজায় রেখে দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর সেখানে মাত্র হয়তো 1 কোটি লোক আছে, আর সেখানে 130-140 কোটি লোক আমাদের দেশ। আমরাও প্রতিভাবান, আমাদের উর্বর ভূমি, মাটির তলায় যেমন খনি আছে, মাটির উপরে যেমন জঙ্গল আছে, জল আছে, উর্বর ভূমি আছে, আর উর্বর মেধা আছে আমাদের। সবার সমন্বয় যদি হয় আর তাহলে ভারতবর্ষ জগৎগুরু হতে পারবে, এটা আমাদের আশা। সেজন্য পিছনের দিকে তাকিয়ে, পিছনেরটা মানে ইতিহাসকে মনে রেখে সামনের দিকে এগোবো। বলা হয় সিংহ যেরকম সামনে এগোয়, সিংহাবলোকন, একবার পেছন দিকে তাকিয়ে আবার সামনের দিকে এগোতে থাকে। আমাদের জাতির চরিত্র সেরকমই হওয়া উচিত। আমি আশা করব সবার প্রয়াসে, আজকে যারা এখানে অনুষ্ঠান করেছেন সবার সহযোগিতায় আর পরিশ্রমে আগামী দিনে এই ধরনের আরও সুন্দর ভালো বড় প্রোগ্রাম হবে। আমরা সহযোগিতা করার জন্য তৈরি আছি এবং তার লাভ নিয়ে সমাজ আবার উঠে দাঁড়িয়ে নিজের গৌরবকে ফিরে পাবে এই আশা রেখে যারা ডেকেছেন, যারা উপস্থিত থেকেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। ভারত মাতা কি জয়। দেখুন, বিশ্বের ইতিহাসেতে বহু দেশে এরকম ঘটনা ঘটেছে যখন শাসক মদমত্ত হয়ে যায় ক্ষমতার অহংকারে, তাকে রাস্তায় আনার জন্য সমাজকেই সামনে আসতে হয়। আমাদের দেশে এরকম ব্যবস্থা ছিল, আগে যখন রাজারা সিংহাসনে বসতেন তাদের অভিষেক হতো, সেখানে কুলপুরোহিত বা কোনো মঠ থেকে যারা সন্তরা আসতেন, কারণ ভারতবর্ষে সন্ন্যাসী পরম্পরা আছে, তারা হাতে একটা ধর্মদণ্ড নিয়ে আসতেন আর রাজার মাথায় 4 বার মেরে বলতেন ধর্মদণ্ডস্মি, ধর্মদণ্ডস্মি, ধর্ম তোমাকে দণ্ড দেবে যদি ভুল করো। আজকে ধর্ম আজকে নিজেই সংকটে পড়ে গেছে, ধর্মের ব্যাখ্যাই পাল্টে গেছে। ধর্ম মানে ন্যায়, নীতি, ডিউটি, তো সেইটা নাই। সেই জন্য যেমন আমাদের দেশের পাশাপাশি দেখছে বিদ্রোহ হচ্ছে শ্রীলঙ্কাতে, কারণ যখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে তখন শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমেছে। যাদেরকে তারা অধিক ভোট দিয়ে জিতিয়েছিল, অধিক সুবিধার লোভে তাদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মন্ত্রীকে পেটাচ্ছে, বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি নয়, এই যখন ঘটনা সমাজে জানা গেছে, একটা জেলার প্রেসিডেন্ট একটা পুরো জেলাকে লুট করেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে ওখানে কিছু ব্যবসা বাণিজ্য কাজকর্ম চাকরি বাকরি কিচ্ছু হবে না, সবাই জানতো। এমনকি যে মিডিয়ার লোকেরা আমাদের সামনে সত্য তুলে ধরেন তারাও জানতো, কিন্তু তারাও সেই দুর্নীতিতে যুক্ত হয়ে যায়, ফলে কোনো খবর আসতো না। 550 কোটি টাকা উদ্ধার হচ্ছে, কিন্তু সেই টাকার সোর্স কোথায় সবাই জানে, সেখানকার মানুষ সবচেয়ে গরিব সেটাই জানে, কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে একটা খবর কেউ করেনি, কেউ প্রতিবাদ করেনি। কারণ কি? হয় ভয় বা লোভ বা তার সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই জন্য মানুষকে জাগিয়ে, মানুষ যখন রাস্তায় নামবে, মানুষ যখন তাদের বসিয়ে, মানুষ যখন তাদেরকে নামিয়ে দেওয়ার ক্ষমতা পাবে বা সেরকম সংগঠন হবে, চেতনা হবে, তখন শাসক ঠিক রাস্তায় আসে। এই স্বৈরাচারী, এই দুর্নীতিগ্রস্ততা এটা নূতন নয়, মানুষের বৃত্তির মধ্যেই আছে, হবেই মানুষ সুযোগ পেলে, যদি তার প্রতিপক্ষ না থাকে, তাকে আটকাবার ব্যবস্থা না থাকে। এত বড় হাতিকে একটা মানুষ তার ঘাড়ে বসে মাহুত সঞ্চালন করে একটা অঙ্কুশের মাধ্যমে। আজকে সরকারের উপরে অঙ্কুশ নাই, যেগুলো অঙ্কুশ সেগুলোও কালিমালিপ্ত হয়ে গেছে। তো সেই জন্য ওই দিক থেকে রাস্তা কম, কবে হবে জানি না, কিন্তু মানুষের তরফ থেকে এই আওয়াজ দিতে হবে। যেমন কিছু লোক অধিকারের জন্য রাস্তার ধারে বসে আন্দোলন করছেন, সেটা যথেষ্ট নয়। বাকি সাধারণ মানুষ এর থেকে নিজেকে দূরে রাখছেন। তারা বলছে আমি তো ঠিকই আছি, আমাকে ফুটপাতে একটা দোকান করে দিচ্ছে, আমার 15,000 টাকা মাসে হয়ে যায়, আমার চিন্তার কী আছে? আমার বউ তো 500 টাকা মাসে পেয়ে যায়, আমার চিন্তা কী আছে? আমি তো ঠিকই আছি। এই করতে করতে ছোট ছোট স্বার্থের যুক্ত হয়ে গিয়ে মানুষ এই যে বিরাট বিপদ, তার থেকে মুখ ঘুরিয়ে রেখেছে বলে আজকে এই অবস্থায় আমরা পৌঁছেছি। জানি না কাল বাংলা শ্রীলঙ্কার মতো হবে কিনা, বা অন্য কোথাও কিছু হবে কিনা। আমাদের আশেপাশের সমস্ত দেশগুলোতে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেখানকার পপুলার সরকার, ভোটে জিতে আসা সরকারের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করছে। কারণ কি? সেই সরকারও এরকম মানুষকে বিভিন্ন সুবিধা দিয়ে রেখেছিল। রাষ্ট্রীয় সম্পত্তি যেটা উন্নয়নের জন্য লাগা উচিত, নতুন নতুন
ভবিষ্যতে যে লাগাবো সেটা নয়, সেটা ভোট কেনার জন্য লাগানো হয়েছিল। লোক খুশি খুশি ভোট দিয়ে এসছে সাময়িক লাভের জন্য। আজকে তারা বুঝতে পেরেছে ভবিষ্যৎ অন্ধকার, তাই তারা বিদ্রোহ করছে। সেইখানে যেতে না হয় আমাদের, যেন সময় থেকে উঠে আসতে হবে। আর গণতন্ত্র আমরা নিয়েছি এই জন্য যে শাসককে আমরা বসাবো, শাসককে আমরা উঠাবো, সেই ক্ষমতাটা জনগণকে দেওয়া হয়েছে। তার যদি সদ্ব্যবহার না হয় তাহলে ভবিতব্য আমাদের এরকমই হবে আমার মনে হয়। যেন সমাজের মধ্যে এই চেতনাকে জাগিয়ে রাখতে হবে, সেই দায়িত্বটা আমাদের সবাই। মাস্টারমশাই, আমরা জানি যে কোনো বিপদ ছোট আকারে আসে তখন মানুষ তাকে দেখতে চায় না, অস্বীকার করে। যেমন আমাদের দেশে ইংরেজরা এসেছিল ভেনিয়ার বেশে, তারপরে দেখে নিয়েছে কারা কারা দেশের প্রমুখ, তাদেরকে সঙ্গে নিয়েছে, কিনে নিয়েছে, সুবিধা দিয়েছে, আর ধীরে ধীরে সেই ব্যবসাকে ধীরে ধীরে একসময় রাজত্বে পরিণত করেছে। আমাদের সাধারণ মানুষ তাদের বিপদটা ভুলে গেছিলো বা বোঝার চেষ্টা করেনি, ফলে আমাদের 200 বছর পরাধীন থাকতে হয়েছে। এই যে দুর্নীতি, স্বাধীনতার পরে এটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা ভেবেছিলাম যে স্বাধীনতা চেয়েছিলাম, স্বাধীনতা পেয়ে গেছি, সরকার তার কাজ করবে, আমরা আমাদের কাজ করি, খাই দাই থাকি। কিন্তু দেখা গেছে প্রথম সরকার থেকেই দুর্নীতি কিছু না কিছু ইস্যু ছিল, তখন সেটাকে অত গুরুত্ব দেয়, ছোটোখাটো ব্যাপার বলে ছেড়ে দিয়েছে। তখন নতুন করে রাষ্ট্রকে তৈরি করার জন্য দুর্নীতি একটা বাধা, এটা হয়তো কেউ মনেই করেনি। বা আমাদের এখানে যখন এই যে চিটফান্ড শুরু হলো, যারা চিটফান্ডের বিপদটা বুঝতে পেরেছিলেন বা জানতেন হতে পারে, তাদেরকে হয়তো কিনে নেওয়া হয়েছে বা সুবিধা দেওয়া হয়েছে চিটফান্ডে। 2-4 জন লোক তারা চেপে গেছে, কারণ সরকারের দেখার কাজ, এটা সাধারণ মানুষের বোঝা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে প্রচার করা হয়েছে, এরকম অনেক কোঅপারেটিভ ব্যাংক ইত্যাদি এখনও আছে, কেস হয়ে পড়ে আছে, টাকা প্রচুর গরিব মানুষের টাকা জমা হয়েছে, টাকা ফেরত দেওয়া হচ্ছে না, সেটা বন্ধ হয়ে আছে। মুখ্যমন্ত্রীর ছবিকে ব্যবহার করা হয়েছে, কোনো মন্ত্রীর ছবিকে ব্যবহার করা হয়েছে, তখন সেটা কেউ জানে না যে এটা 2 নম্বরই হচ্ছে, পরে জানা গেছে। কিন্তু ওই যে লোকগুলো সহযোগিতা করেছেন বা ছবি যার ব্যবহার করে, তারাও তো সমান দোষী, কারণ মানুষকে তারা এক প্রকার দিকভ্রান্ত করেছেন। ঠিক সেরকম এই যে এত চিটফান্ড, 250-300 তো আমাদের এখানেই আছে, সর্বভারতীয় স্তরে আরও কয়েক লক্ষ কোটি টাকা চিটফান্ডে চলে গেছে সাধারণ মানুষের। অনেক আশা নিয়ে গরিব মানুষ, কাকে ছেলেকে পড়াবো বলে টাকা রেখেছিল, মেয়ের বিয়ে দেবে, বাড়ি পাকা ছাদ করবে বলে, সে সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে গেছে। তো সেটা আজকে একটা বিরাট ব্যাধি আকারে গেছে। আমরা কি আছে অনেক জিনিস সহজে মেনে নিই, যা আবার হয়ে গেছে কি করব, একটা সময় পরে আমরা আশা ছেড়ে দিই। কিন্তু আশাকে জাগিয়ে রেখে নেতৃত্ব দেওয়ার মতো লোক থাকে না। কিছু লোক ছিল, হয়তো তাদেরকে কিনে নেওয়া হয়েছে, সেটিং করা হয়েছে, তার ফলে এই ব্যাপক জায়গায় এসে গেছে। কিন্তু তারপরে যেটা আসে সরকার এবং বিচার ব্যবস্থা কাজ শুরু করেছে, তদন্তও হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে অনেক সময় সেই নুনের পুতুল সাগর মাপতে গিয়ে সেও গলে যায়। আপনারা হয়তো জানবেন, গত কয়েক মাস ধরে এখানে সিবিআই এনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি, তার মধ্যে সোর্সের মধ্যে ভূত ছিল। আমিও শুনেছি, খবর আছে, কিছু জানার পরে কিছু অফিসারকে পরিবর্তনও করা হয়েছে। কিন্তু যথারীতি যা হয় আর কি, সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, তার দাম থাকে, কেউ লক্ষে থেকে কোটিতে, কেউ 100 কোটিতে, সেভাবে বিক্রি হচ্ছিল। এটা সরকার বুঝতে পেরেছে। আমি যত শুনেছি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে, তারপরে কাজ শুরু হয়েছে। এবং যারা সেটিং করছিলেন তাদের মধ্যে কেউ কেউ এখানে মন্তব্য করেছে যে এতদিন তো কোর্টের আদেশে সিবিআই তদন্ত করছিল, ইডি থেকে চলে এলো, এবং ইডিকে সরাবার জন্য কোর্টেও গেছে। ওই কুকুরটাকে পোষ মারানো যাচ্ছে না, আছে হয়তো কোনো কুকুর আছে কামড়ে দেবে, কিন্তু যেটা হয়েছে যে ওষুধের পরিমাণটা কম হয়ে যাচ্ছে অসুখ অনুযায়ী, আমাদের ডোজ বাড়াতে হবে। এত কেস, এত দুর্নীতি 50 বছর ধরে, 60-70 বছর ধরে চলেছে। শুধু সিবিআই আর ইডি যদি করতে যায়, তাহলে যেটা পুলিশ প্রশাসন করা উচিত বা লোকাল ইন্টেলিজেন্স করা উচিত, তারা একে সহযোগিতা করছে, দুর্নীতিবাদীদের বাঁচাচ্ছে, শেল্টার দিচ্ছে। তো স্বাভাবিকভাবে আর অনেক সমস্যা হয়ে যায়। একটা বাড়িতে 10 জন লোক থাকে, সবাই যদি নোংরা করে, একজন লোককে বলা হয় তুমি পরিষ্কার রাখা, সম্ভব হয় না। আজকে সেরকমই হয়ে গেছে। সরকার চেষ্টা করছে, কিছু কাজ হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, মানুষের ধীরে ধীরে বিচার ব্যবস্থা এবং এই এজেন্সিগুলোর উপর থেকে বিশ্বাসটাই চলে যাচ্ছে। এটা খুব দুঃখের বিষয়, কষ্টের বিষয়। তাহলে মানুষ তো হতাশ হয়ে যায়। কিন্তু আজ কিছু কিছু ঘটনা যেটা আমাদের আশাকে ফিরিয়ে এনেছে, এবং যে আদালতেও একবার কেস হয়ে গেল, তারপরে এটা পড়ে থাকে, ইনকোয়ারি হয় না, শুনানি হয় না। ইদানিং কিছু দেখছি আমরা, 20-30 বছর আগেকার কেসেও সাজা হয়েছে। বেশ কয়েকজন মন্ত্রী নেতা জেলে গেছেন। এমনকি দিল্লির শিখ দাঙ্গা নিয়েও আবার চার্জশিট হয়েছে, ডাকা হয়েছে, জেলে যেতে হয়েছে। ঠিক সেরকম একাধিক মামলা, বিশেষ করে রাজনেতারা, তারাই সব কিছুর নিয়ন্ত্রক। ফলে লোক ভাবে যে এদের হাতেই সরকার, এদেরকে দোষ দেবে। পাঁঠার ইচ্ছায় তো আর কালী পুজো হবে না, তাহলে তো পাঁঠার বংশেই শেষ হয়ে যাবে।
তো আজকে সেটা হচ্ছে, কিছু কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। যারা দৌর্দণ্ড প্রতাপ ছিলেন, পুলিশকে, প্রশাসনকে, সমাজকে, আইনকে উদ্ধাঙ্গুট দেখিয়ে চালিয়ে যাচ্ছিলেন, তাদেরকে আজকে আইনের সামনে আসতে হয়েছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি, সবচেয়ে বেশি দিন যারা রাজত্ব করেছে, তার যিনি নেত্রী, তিনি ভাবতেন এমন একটা ভাব যে আইন কানুন সংবিধান আমাদের জন্য নয়, ওটা ওর বাইরে আমরা, তাদেরকেও তার সামনে আসতে হচ্ছে। কিছু শুভ সংকেত, কিন্তু এত রাতারাতি ফল পাওয়া যাবে না। শুরু হয়েছে, ঠিক রাস্তায়, ঠিক দিকে, ঠিক গতিতে এগোচ্ছে। যেন আমার মনে হয় আমাদের আস্থা রাখা উচিত, সহযোগিতা করা উচিত। আমি নিজে একটা ফেসবুকে অ্যাড দিয়েছিলাম যে যারা যারা প্রতারিত আমার কাছে নাম পাঠানো। আমার কাছে বহু লোকের নাম এসছে, চিঠি এসছে, আজকেও চিঠি যে আমি এত লক্ষ টাকা দিয়েছি, চাকরিতে গিয়ে দেয়নি, উনিও দোষী, ঘুষ দিয়েছেন, কিন্তু টাকাটা খেয়ে নিয়েছে কেউ, চাকরি ফলস একটা তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। এ ধরনের ঘটনা অহরহ আসে। আর আপনারা দেখেছি যে এত ভয়ের পরিবেশ ছিল বীরভূমেতে, এত কোটি টাকা লুট হয়েছে, সেখানকার যে ব্যবসায়ীরা, সবচেয়ে নিরীহ প্রাণী, তারাও আজকে খোলাখুলি ক্যামেরার সামনে বলছেন কিভাবে তাদেরকে লুট করা হয়েছে। তো শুরু হয়েছে, মানুষ সাহস পাচ্ছে। মানুষের সাহস যখন এগিয়ে আসবে মানুষ, তখন নিশ্চয়ই এর প্রতিকার হবে।